আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গভীর রাতে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই অভ্যুত্থানে আহতরা দাবি পূরণের আশ্বাসে ফিরলেন হাসপাতালে। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তিতুমির শিক্ষার্থীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন। ঢাকার ধামরাইয়ে পুরাতন ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্রকণা দূষণ ছড়াচ্ছে পরিবেশে, গাছপালা, ফসলি জমি ও নীলায় বিল সহ হুমকিতে জীববৈচিত্র্য। এবং বিপিএল এলিমিনেটরে আজ রংপুরের প্রতিপক্ষ খুলনা, প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি বরিশাল চিটাগাং। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। রোববার রাত 1:45টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে রাত 12:15টার দিকে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে এসে বিক্ষোভ দেখান তারা। যাযাবর মিন্টুর রিপোর্ট। সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রোববার রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা। এর কয়েক মিনিট পরে আহতদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া। তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নাম্বারটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা, এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহতরা। এই দাবি দেখাগুলো যদি আমরা পূর্ণভাবে কমপ্লিট না পাই, তখন আমরা আবারও রাজপথে আসব। জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভের শুরু গত শনিবার সন্ধ্যায়। বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা, পুনর্বাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা সহ বিভিন্ন দাবিতে ওই দিন সন্ধ্যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা বিক্ষোভ শুরু করেন। পরে এক পর্যায়ে তারা আগারগাঁও সড়ক আটকে দেন। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। যাযাবর মিন্টু রিপোর্ট। রোববার রাত 11টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার। জানান, চালিয়ে যাবেন তাদের ব্যারিকেড কর্মসূচি। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে। আমরা অবরোধ ঘোষণা করছি। অবরোধের অংশ হিসেবে থাকছে আমতলী, মহাখালী রেলগেট এবং গুলশান লিংক রোড। সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। রাষ্ট্রের বিরুদ্ধে দ্বিচারিতারও অভিযোগ করেন তিতুমির ঐক্যের উপদেষ্টা মুক্তার। যদি আমাদের সাথে যোগাযোগ করা না হয় এবং আমাদের দাবি, যেটি মূল দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয়, তবে মনে রাখবেন এটাই শেষ নয়। জনদুর্ভোগ তৈরি করবেন না, আমাদের বাধ্য করবেন না। সংবাদ সম্মেলনে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, শিক্ষা উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার এবং আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি পেশ করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।
পুরাতন ব্যাটারি ভাঙা ও গলানো হচ্ছে ঢাকার ধামরাইয়ে। ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণা মারাত্মক দূষণ ছড়াচ্ছে পরিবেশে। গাছপালা, ফসলি জমি ও নিলায় বিল সহ হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। জনস্বাস্থ্যের উপর সীসা কণার মারাত্মক ক্ষতিকর প্রভাব থাকলেও সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। ব্যাটারি রিসাইক্লিং এর পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদরা। সৈয়দ অদিতের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে পুরনো ও পরিত্যক্ত ব্যাটারি থেকে সীসা আহরণ কারখানাগুলো দেশের নিদারুণ দূষণ ও প্রাণহানি ঘটিয়ে চলেছে। ঠিক তেমনি ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় অবৈধ ব্যাটারি কারখানা স্থাপন করে কর্মকাণ্ড চালাচ্ছে জিয়াংশু অ্যাসিড ব্যাটারি কোম্পানি। প্রায় 10 বছর আগে নির্মিত এই কারখানা চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। এরই অংশ হিসেবে গেল নভেম্বরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদেশি মালিকানাধীন এই কারখানা দিনের বেলায় বন্ধ থাকলেও রাতের আধারে শুরু হয় ক্ষতিকর সীসা গলানোর কাজ। দিক দিয়ে গেলে মানে আমরা তো একটু বয়স্ক মানুষ, ওই শ্বাসের সমস্যা জায়গা, এমন শ্বাসের সমস্যা হয়, দম পাই না, আর চোখ দিয়ে এমন বালি যায়, বালি গিয়ে বড় চোখ কুটকুট কুটকুট করে, মানে এই গাছ গাছালিতে ফল ফলানি যা আছে গোটা সব পড়ে যায়। অসুখ বিসুখে মানে জোরদারিত হয়ে যাওয়ার তো কোনো কিছু মানে সেরকম হয় না। এসিটির পানিটা এমন খারাপের খারাপ, আর ধুমেটা কালা ধুমেটা আইসে রাস্তাঘাটে চলতে পারি না। এটা আরো কয়েকবার এই থনে এই করলো, করে ফিরে আবার ফিরে এটা চালু হয়ে যায়, তাহলে এটা আমরা কেমনি কি করবো। এই বিষয়ে সরেজমিনে তদন্তে গেলে কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। পরিবেশের ছাড়পত্রের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক ও পুলিশকে বাধা দেয় কর্মরত চীনা শ্রমিকরা। পরে পুলিশের সহায়তায় ভিতরে গিয়ে দেখা যায় সেখানে থরে থরে সাজানো রয়েছে সীসার প্লেট। শিগগিরই উদ্যোগ না নিলে জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ দীর্ঘস্থায়ী হুমকিতে পড়বে। এই ব্যাটারিতে কিন্তু আপনার থাকে অনেকগুলো হেভি মেটাল বলে গেলে, যেমন তরল বর্জ্য বের হয়। এই বর্জ্যটাকে আমরা ট্রিটমেন্ট করে পিউরিফাই করে স্পেশালি পিএইচকে 7 নিয়ে এসে কিন্তু পানিটা ছাড়তে লিকুইড খালে বিলে আপনি ডিসচার্জ করি। আদারওয়াইজ যদি এটা আপনার সরাসরি ছেড়ে দেন তাহলে সমস্ত বায়োডাইভার্সিটি লস হয়ে যাবে, জীবজন্তু মাছ না সব মারা যাবে। আপনি দেখেন আমাদের যে তুরাগ নদীগুলো আজকে মাছ নাই, কেন পানি আছে মাছ নাই। অধিকাংশ ইন্ডাস্ট্রি চলছে, বাট ইটিভি তারা প্রপারলি চালাচ্ছে না, কারণ ইটিভি চালানোর পয়সা ব্যয়বহুল বিধে অনেকের ইটিভি নাইও। ইটিভি থাকা উচিত, এবং ইটিভি নট থাকলে ইটিভিকে ডেইলি তাদের এফ্লুয়েন্ট জেনারেট হওয়ার পরে এটাকে ট্রিটমেন্ট করে ডিসচার্জ করতে হবে খালে বিলে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তার আওতায় আমরা প্রতিদিন অন্তত 6টি মোবাইল কোর্ট পরিচালনা করছি ঢাকা শহর, নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই অঞ্চলে। এই অভিযানটি চলমান আছে। আমরা খুব রিসেন্ট আরও কিছু ব্যাটারি কারখানায় অভিযান করব এবং অবৈধ কারখানাগুলো বন্ধ করা হবে। সীসা দূষণের কারণে শুধু পরিবেশ এবং জনস্বাস্থ্যই নয়, দেশে অর্থনীতিতে যে বিরূপ প্রভাব ফেলছে তা মোট জিডিপির 5.9% সমান বলে জানিয়েছে ইউনিসেফ। ধামরাই থেকে সৈয়দ অদিত, চ্যানেল আই। ব্যাংককে প্রবাসী বাংলাদেশি খুব বেশি নয়, যারা আছেন তাদের কেউ কেউ ব্যবসা করে দারুণ সফলতা দেখিয়েছেন। বাংলাদেশে থাই কসমেটিক্সের ভালো চাহিদা থাকায় সাভারে যৌথ উদ্যোগে কারখানা গড়ে তুলতে কাজ করছেন 48 বছর ধরে থাইল্যান্ড প্রবাসী আব্দুল আজিজ। বাংলাদেশে পোশাক তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাংককে স্যুট তৈরি করে ইউরোপ, অস্ট্রেলিয়ায় রফতানি করছেন সাভারের আদম আলী। ব্যাংকক ঘুরে থাইল্যান্ডের সফল 2 প্রবাসী বাংলাদেশের সফলতার গল্প জানাচ্ছেন মাসুর শাকিল। ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল আজিজ 1974 সালে তরুণ বয়সে কৌতূহলে সামদেশ খ্যাত থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। সেখানে থাই তরুণীর প্রেমে পড়ে বিয়ে করেন তিনি। পরিবারের আপত্তির আশঙ্কায় 12 বছর দেশে না ফিরলে তাকে মৃত ভেবে নিয়েছিলেন দেশে থাকা স্বজনরা। 12 বছর আমি বাংলাদেশে কোনো যোগাযোগ করি না ডরে। সবাই জানতো যে আমি মারা গেছি। ওনারা 40 পর্যন্ত খেয়ে ফেলাইছিল। বড় ছেলের জন বয়স 2.5 বছর। তখন আমি আমার ওয়াইফকে নিয়ে যাই যে এখন যেহেতু নাতি হয়েছে এখন তো আর ফালাইবে না। বাড়িতে গিয়ে আমি নিজের বাড়িতে চিনতে একটু অসুবিধা গেছে। থাই ওয়াইফ নিয়ে গেছি। হাজার হাজার লোক সন্ধ্যার সময় পুরা ইউনিয়নের লোক আসছে। যে লোক মারা গেল ওইগুলো কিভাবে আসলো।
নানা ধরনের ব্যবসা করার পর বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে কার্গো বাণিজ্য করে সফলতা পেয়েছেন আব্দুল আজিজ। তো এখন বর্তমানে আমার ছেলে বলতেছে যে বাবা বাংলাদেশে একটা কসমেটিক করব, এই জন্য উনি 2টা ডেলিগেট নিয়ে গেছিল। থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট বিগ কোম্পানি যেটাকে মিস্তিন বলে, থাইল্যান্ডের নাম্বার 1 কসমেটিক কোম্পানি, তারাও চাচ্ছে যে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করার জন্য, এবং তাদেরকে আমরা জায়গাও দেখাইছি সাভারে। সাভারের আদম আলী 1988 সালে স্যুট কারখানায় কাজ নিয়ে ব্যাংকক যান। তিনি প্রায় 40 বছর ধরে আছেন সেখানে। টুরিস্টরা দোকানে আসে, তখন আমরা ওই মেজারমেন্টস নেই, স্যুট, শার্ট, প্যান্ট বা উইন্টার ক্লথস আপনার ছেলেদের মেয়েদের এগুলো আমরা বানিয়ে দিই আর তখন আমরা বাইরে গিয়ে অর্ডার নিয়ে আসি, এবং বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, ইউকে, আমেরিকা, কানাডার থেকে আমাদের অর্ডার আসে। সুযোগ থাকলেও থাই পাসপোর্ট নেননি এই বাংলাদেশি। সবুজ পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিজের তৈরি কমপ্লিট স্যুট রপ্তানি করছেন তিনি। আরও অনেক বাংলাদেশিরা যে আমাদের সিনিয়র অনেকেই রেসিডেন্টশিপ পার্মানেন্ট রেসিডেন্ট পাইছে, তাদের থাই ওয়াইফ বা বিভিন্নভাবে পাইছে। তবে বাংলাদেশি ফ্যামিলি হিসাবে আমরা 5 জন একটা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার এই দেশে। তবে আমি মনে করি মৃত্যু আগ পর্যন্ত আমি বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে যাব। বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিমানযাত্রা 2 থেকে 3 ঘন্টার হলেও প্রবাসী বাংলাদেশি মাত্র কয়েক হাজার। বাংলাদেশ আসিয়ানভুক্ত হলে কাছের দেশটিতে বাংলাদেশিদের কাজের সুযোগ আরও বাড়বে বলে জানান সফল থাই প্রবাসী বাংলাদেশিরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ব্যাংকক, থাইল্যান্ড। ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় নাকাল উত্তরের জনপদ। নিদারুণ কষ্টে দিন পার করছেন খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষ। এমন পরিস্থিতিতে দিনাজপুরে এসব মানুষকে শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব ও আশ্রয় সমবায় সংঘ। শীত নিবারণে কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধা বঞ্চিত মানুষ। মানবতার সেবায় পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সহ সুধীজনরা। শালম শাহী রিপোর্ট। হিমেল হাওয়ায় উত্তরের জনপদ দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ। বচাগঞ্জ উপজেলার ভাদুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উষ্ণ উপহার পেয়ে খুশি অসহায় ও দুস্থ এসব মানুষ। আইলাম, খুব ভালো লাগলো। শীতের ঢাকা নিব ঠান্ডার মধ্যে এই ভাদুরিয়া ক্লাব থাকি আমি কম্বল পাইলাম, খুব ভালো লাগতেছে। ঠান্ডা খুশি, আজকে আমরা কম্বল পাইলাম, খুশি। মহতী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন এমন কার্যক্রম করার জন্য অনুকরণীয়। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং আমাদের যে গরিব অসহায় মেহনতি মানুষ আছে তারা যেন শীতে কষ্ট না পায় তাদের জন্য কম্বল তারা বিতরণ করছে। তাদের এ সকল মানবিক কাজ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। যারা প্রান্তিক মানুষ, এছাড়া শিশু এবং বৃদ্ধ রয়েছে, তাদের শীতে প্রচন্ড কষ্ট হচ্ছে। এই শীত নিবারণের জন্য প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুরের পক্ষ থেকে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান কার্যক্রম হচ্ছে। এটি নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। সুন্দর একটি আয়োজনকে আমি আমার থানার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং তারা যাতে আরো বেশি বেশি করে গরিব দুঃখীর মাঝে ভালো শীত বস্ত্র বিতরণ করতে পারে এবং ভালো ভালো কাজ করতে পারে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় আজকের এই কম্বল বিতরণী অনুষ্ঠানে যারা আয়োজন করে তাদেরকে এই এলাকার গরিব দুঃখী মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতেও এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় আয়োজকদের। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আমরা চেষ্টা করি এই যে দিনাজপুরের মানুষের জন্য কিছু করা। দিনাজপুরে এই কঠিন শীতে আমরা চেষ্টা করেছি কিছু কম্বল হয়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা দেওয়া। প্রকৃতি ও জীবন ক্লাবের মতো উচ্চবিত্তরাও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে প্রত্যাশা সবার। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ভাষা সৈনিক শহীদ আবুল বরকত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক প্রাঙ্গণে তার স্মৃতি ঘিরে রয়েছে আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। তবে লোকবল সংকটে অনেকটাই ছবির জাদুঘরটি, স্থবির জাদুঘরটি। আব্দুল রাবের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। ফেব্রুয়ারির 21
কবি আল মাহমুদ তার কবিতায় এভাবেই বর্ণনা দেন 21শে ফেব্রুয়ারির। আর তাতে স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাষা সৈনিক শহীদ আবুল বরকতের নাম। ভাষা আন্দোলনের বিভিন্ন ঘটনা প্রবাহের ছবি, চিঠি, বরকতের ব্যবহার্য জিনিসপত্র, মরণোত্তর 21 পদক সহ দুর্লভ জিনিসপত্র ও ঐতিহাসিক স্মৃতিচিহ্ন নিয়ে 2012 সালে চালু হয় ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। বাংলা ভাষার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চায় কর্তৃপক্ষ। মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, সেই চেতনা আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। তরুণ যারা আছে, যারা ভাষা সম্পর্কে জানতে চায়, ভাষা আন্দোলনের ইতিহাস জানতে চায়, তাদের জন্য আমাদের এখানে চমৎকার বলবো যে এখানে সংগ্রহ রয়েছে। একজন পরিচালক ও একজন পরিদর্শক ছাড়া জাদুঘরটিতে কোনো লোকবল নেই। জাদুঘরের জন্য যেটি স্পেশালাইজড যে ম্যান পাওয়ার দরকার, কিউরেটর দরকার, নলেজেবল যে পার্সন দরকার, এই মুহূর্তে এইরকম এখানে কেউই নেই। জাদুঘরটিকে সম্প্রসারিত করে যুগোপযোগী করতে চান সংশ্লিষ্টরা। এখানে যে আমাদের রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। ফিরে এলাম বিরতির পর। নিটল টাটা কৃষি সংবাদ। মাত্র 4টি মৌবক্স দিয়ে মধু আহরণ শুরু করলেও এখন মামুন রশিদ মামুনের মৌবক্সের সংখ্যা 450টি। আগে শুধু কুষ্টিয়া জেলায় মৌচাষ সীমাবদ্ধ থাকলেও এখন 26টি জেলায় মধু সংগ্রহ করেন তিনি। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় মধু আহরণের পরিমাণ বেড়েছে। প্রকৃতি সংবাদ। ভয়াবহ দূষণের অস্তিত্ব সংকটে কক্সবাজারের অন্যতম নদী বাঁকখালী। বছরের পর বছর ধরে নদীর পাড়ে বর্জ্যের পাহাড় গড়েছে পৌরসভা। আর এতে হুমকিতে পরিবেশ, প্রকৃতি, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। প্রকাশ্যে পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডেও নীরব ভূমিকায় প্রশাসন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গভীর রাতে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই অভ্যুত্থানে আহতরা দাবি পূরণের আশ্বাসে ফিরলেন হাসপাতালে। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তিতুমির শিক্ষার্থীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন। ঢাকার ধামরাইয়ে পুরাতন ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণা দূষণ ছড়াচ্ছে পরিবেশে। গাছপালা, ফসলি জমি ও নীলার বিল সহ হুমকিতে জীববৈচিত্র্য। এবং বিপিএল এলিমিনেটরে আজ রংপুরের প্রতিপক্ষ খুলনা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি বরিশাল, চিটাগং। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।